আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ইংলিশ গুরুর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমরা মাস্টার্স বইয়ের সলভ ক্লাস নিয়ে চলে এসেছি। যারা জব ক্যান্ডিডেট এবং অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছেন, বলাই বাহুল্য মাস্টার্স বইটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা মাস্টার্স বইটি 3 মাসে শেষ করার মিশন নিয়ে হাতে নেমেছি, যেখানে বইয়ের রুলস এবং এক্সারসাইজ সহ সব কিছুই করানো হবে। তাই সময় নষ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং হ্যাঁ, আপনাদের বন্ধু বান্ধবীকে মেনশন করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। একটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ ছিল। দেখেন, এই একটা নিয়মের বদলতে প্রায় আমরা 60টা এক্সারসাইজ করে ফেলছি। সরি, সেন্টেন্সে একটি অংশে যদি 2টি ভার্ব থাকে, তাহলে অতিরিক্ত যে ভার্বগুলো থাকবে তার সাথে আইএনজি। যেমন আই ফাউন্ড হিম স্মোকিং, এখানে ফাউন্ড একটা ভার্ব, অতিরিক্ত ভার্ব কোনটা? স্মোক, তার সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি। এগুলো গত ক্লাসে পড়াইছি, এখন জাস্ট খালি একটু হালকার উপর ঝাপসা দিয়ে আগে যাব। আর যারা আজকে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই গত ক্লাসটা করে নেবেন, ঠিক আছে? সো এই নিয়মটাকে ফলো করে আমরা এই সবগুলা করছি। ফর এক্সাম্পল 364 দেখেন, আই রিচড হোম, আই স, এই যে স একটা ভার্ব, এরপরে যদি আরেকটা ভার্ব বসে তার সাথে আইএনজি, শাউটিং, ঠিক আছে? মানে এইভাবে ওই একটা নিয়মকে ফলো করে, এই একটা নিয়মকে ফলো করে আমরা এই পেজটা শেষ করছি, এইটা শেষ করছি, এইটা শেষ করছি, ঠিক আছে? দেখি এখান থেকে একটা করি। আই ক্যান্ট ইমাজিন, আমি এটা ইমাজিনই করতে পারতেছি না পিটার। দেখেন, ক্যান্ট ইমাজিন এটা কিন্তু একটা ভার্ব, যে ক্যান নট একটা ভার্ব। এরপরে যদি এই সিম্পল সেন্টেন্সে আরেকটা ভার্ব বসে আইএনজি হবে, দেখছেন? গোয়িং। এভাবে আমরা আগাইছি তো আগাইছি, সবগুলো একই নিয়ম পাইছি। ফর এক্সাম্পল 386 দেখেন, অনেক জায়গায় আসছে। দেখি এগুলো সবই আমরা কালকে করছি কিন্তু, ঠিক আছে? দ্য ম্যারিজ সিরিমনি ড্যাশ ওভার দ্য গেস্ট ওয়ার গোয়িং, এই দেখেন ওয়ার গোয়িং একটা ভার্ব কিন্তু প্রিন্সিপাল ভার্ব দেওয়াই আছে। এখন যদি আর কোনো ভার্ব বসে আইএনজি যুক্ত হবে। সো আইএনজি আছে কোনটাতে? অবশ্যই সি নাম্বারটাতে আছে, ঠিক আছে না? তো এই সি নাম্বার উত্তর হয়েছে। সো এই আচ্ছা, একটা 23 সালে একটা পরীক্ষা আসছে, এটা একটু দেখি। ড্যাশ দ্য লেটার টু নাইট রহিম উইল পোস্ট, এই যে উইল পোস্ট হচ্ছে আপনার ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। এর আগে বা পরে যদি এক্সট্রা ভার্ব থাকে তার সাথে আইএনজি, আইএনজি কই আছে? এটাই নাই, এটাই নাই, এটাই নাই, এ নাম্বারে আইএনজি আছে। সো এইভাবে আমরা আগাইছি তো আগাইছি। আর এটা একটু কঠিন ছিল, আগের ক্লাসে এটা ব্যাখ্যা করছি। প্যাসিভের নিয়ম ছিল, লাস্টের দিকে ব্যাখ্যা করছি। আগের রেকর্ড ক্লাস থেকে ব্যাখ্যাটা জেনে নিবেন যারা নতুন আসছেন। এই পর্যন্ত আমরা আগাইছি না, এই পর্যন্ত না, মনে হয় আরেকটু আগাইছি। দেখি, এই যে এইটা খুবই গুরুত্বপূর্ণ, মাইন্ডেডটা গুরুত্বপূর্ণ হয়ে লাভ নাই, আমাদের আগের নিয়ম অনুযায়ী কমন পড়ছে। গুরুত্বপূর্ণ কেন বললাম? কারণ অনেক জায়গায় আসছে, এর জন্য। এ ডোন্ট মাইন্ড একটা ভার্বের পর, ডোন্ট মাইন্ড একটা ভার্ব, কিছু মনে না করা, এরপরে যদি আরেকটা ভার্ব বসে আইএনজি যুক্ত হবে, এই যে আইএনজি যুক্ত হয়েছে, ওই একটা নিয়ম দিয়ে সব একাধারে হয়ে গেছে। দেখেন সি নাম্বারটা, 403 নাম্বারটা দেখেন, আই রিয়েলি এনজয়, এই যে আই সাবজেক্ট, এনজয় হচ্ছে ভার্ব, এরপর আরেকটা ভার্ব তার সাথে আইএনজি, স্পিকিং, শেষ। দেখছেন, এগুলো আমরা এইভাবে আগে গেছি, আগে গেছি তো আগে গেছি, এই যে এই পর্যন্ত আগেছি, এই পর্যন্ত আগে আমরা দম ফেলছি, তারপর আগাইতে পারি নাই। তারপরে ক্লাস 10 এই পৃষ্ঠাটা আমরা বাদ রাখছিলাম, কারণ এই পৃষ্ঠাটা আমরা যে নিয়মে এতক্ষণ আগাইছি, আগাই নাই ভাই, দৌড়াইছি, যে নিয়মে আমরা দৌড়াইছি সেই নিয়ম অনুযায়ী ব্যতিক্রম, এই নিয়মটা ব্যতিক্রম। বাট ব্যতিক্রম আরেকটু পরে শিখবো, কারণ যে নিয়মে আমরা দৌড়াইছি, দৌড়ানো শেষ হয় নাই, ওই নিয়মে আরো এক্সাম্পল আছে, আমরা কালকে শেষ করতে পারি নাই, সময় শেষ হয়ে গেছিল। নিয়মটা কি? দুটা ভার্ব পাশাপাশি পাশাপাশি না, সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে, এরপরে ডাইনেস আই বাইমে যদি অতিরিক্ত আর একটা ভার্ব থাকে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে? আমি একটু পড়ানোর পর তারপর ইনকল মেসেজের কোশ্চেনগুলো নিব, এর আগে নিব না। দেখেন, উড ইউ মাইন্ড, আবার আপনার মাইন্ড পাইছেন। এই মাইন্ড কিন্তু মাইন্ডের চ্যাপ্টার আগেই পড়ছি, কতবার দিবে ভাই? যতবারই দেখ, আমাদেরকে আটকাইতে পারবে? মাইন্ডের পরে যে ভার বসবে তার সাথে আইএনজি, হ্যাভিং, এই যে আবার মাইন্ড আছে, মাইন্ড আছে, পুরা সেন্টেন্স আপনার পড়ার তো দরকার নাই। এই মাইন্ডের পরে যে ভার বসবে তার সাথে আইএনজি। দেখেন, সিঙ্গিং কত জায়গায় আসছে। আপনি অ্যাডমিশনের হয়ে থাকলে দেখেন, আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন দেখেন, দেখেন থানা শিক্ষা অফিসার, এটিও এখন তো বর্তমানে একটা হট জব, এটিওর অনেক প্রিপারেশন হইতেছে। এই যে 20 সালে একটা কোশ্চেনে চলে আসছে, জাস্ট খালি মনে রাখতে হবে দুটি ভার্ব থাকলে পরে ভার্বের সাথে কি যুক্ত হচ্ছে? আইএনজি, দ্যাটস ইট। একই উড ইউ মাইন্ড, আবারও আইএনজি যুক্ত হবে, সবগুলো আইএনজি আছে যদিও। আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস জানতে হবে, ইন কেস, ইন কেস মানে যদি,
ইন কেস অফ বলে কোনো কথা নাই, এটা একটু জানতে হবে, ঠিক আছে? এখানে তো ডাবল জিনিস আসছে, ডাবল গ্যাপ আসছে। উড ইউ মাইন্ড গিভিং, সি নাম্বার হচ্ছে না আর ডি নাম্বারও হচ্ছে না, তাহলে এ আর বি এর মধ্যে হবে। উড ইউ মাইন্ড গিভিং মি এ ফোন ইন কেস আই গেট লস্ট। ভাই আমাকে একটা ফোন দিবেন কি, আমি হয়তো বা ফোনটা হারিয়ে ফেলতে পারি, যদি আমি ফোনটা হারিয়ে ফেলি তাই আমার একটা ফোন আগে থেকে দিয়ে দেন। হইতে পারে আপনি আপনার মাকে বলতেছেন, অনেকে আসে না যে ফোন ইউজের পারমিশন পায় না ছোট বয়সে, তাই বলতে পারে যে আমাকে আমার ফোনটা ব্যবহারের যদি পরামর্শ দিতে, ফোনটা ব্যবহারের যদি সুযোগ দিতেন তাহলে ভালো হইতো। ওই যদির ক্ষেত্রে ইউজ হয় ইন কেস অফ বলে কিছু নাই, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে না, হবে নাম্বার। সো এই যে হয়ে গেল। উড ইউ মাইন্ড, এই দেখেন এটা কত জায়গায় আসছে, 334, দেখেন নিজেরাই দেখেন, কে চাকরি প্রার্থী কে অ্যাডমিশন, সবার জন্যই সবাইকে সমান বাটে বন্টন করে দিছে এর গুরুত্বটা, ইম্পর্টেন্টনেসটা সবাই জন্যই সমান। এই 434-এ উড ইউ মাইন্ডের পর সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, আর একটার সাথে আইএনজি যুক্ত হয় নাই। নিয়মটা কি? নিয়ম একটাই, এই যে ভার্ব আছে, এই ভার্বের পর যদি আরেকটা ভার্ব বসান তার সাথে কি যুক্ত হবে? পোলাপার আইএনজি, দ্যাটস ইট। 436 অনেক জায়গায় আসছে, এগুলা কালকে পড়েন, এগুলো আজকের নতুন, কালকে সব পড়ে শেষ করতে পারি নাই, ম্যারাথন এই নিয়মে তো অনেকগুলো কমন পড়ছে, তাই শেষ করে সারতে পারি নাই, আজকে আবার এখান থেকে শুরু করছি। তো এই যে উড ইউ মাইন্ডের পর টু টেক আছে, এখানে অবভিয়াসলি কি হবে? টেকিং হবে। 437 নাম্বারও একই জিনিস, ঠিক আছে? 437 একই জিনিস, দেখে নিবে। এটাও কমপ্লিট হয়েছে। তারপরে এই যে এটা দেখেন, ওটা মাইন্ড দিয়ে আসছে, এটা হেল্প দিয়ে আসছে, যা মন চায় ভাই তাই দিয়ে আস, আমাদের দেখার কি? আমাদের দেখতে হবে ভাই ভার্ব আছে কিনা। হি একটা সাবজেক্ট, কুড নট হেল্প, এটা একটা ভার্ব, তো এরপরে আর একটা ভার্ব বসলে আইএনজি হবে, এটা তো স্যারই বলছে কালকে থেকে, এই নেমে চিল্লাইতেছে স্যার। তো এইটাই তো, হি কুড নট হেল্প, এরপর আর একটা ভার্ব রাইট, তার সাথে আইএনজি যুক্ত হবে রাইটিং। হি কুড নট হেল্প রাইটিং দ্য লেটার, সে চিঠিটা না লিখে পারলো না। হি কুড নট হেল্প রাইটিং দ্য লেটার, সে চিঠিটা না লিখে পারলো না। হয়তো বা একজনকে চিঠি লিখবে, গোপনীয় কোনো চিঠি, ভাবতেছে 10 বার লিখবো কি লিখবো না, লিখবো কি লিখবো না, কিন্তু ফিলিংস বা আবেগে তাড়না দিছে, মানে এমন আবেগ আসছে সে চিঠিটা না লিখে পারলোই না। এই হচ্ছে বিষয়। তো কুডেন্ট হেল্প মানে নিজেকে আটকাইতে পারলো না, তার মানে কুডেন্ট হেল্প এর বাংলা হচ্ছে আটকাতে না পারা, আটকাতে না পারা। আপনাদের যদি এটা ওটা কি বলে, ওই ট্রান্সলেশনের কোর্স হইতো, তাহলে সবগুলোর বাংলা বলে দিতাম। যেহেতু এটা আপনার কিসের কোর্স? গ্রামারের কোর্স, সেই ক্ষেত্রে অনেকগুলোর বাংলা আমি স্কিপ করে যাচ্ছি, অনেক লাইনের বাংলা, কারণ গ্রামারের ক্ষেত্রে জাস্ট খালি টেকনিক। দেখতেছেন দুইটা ভার, তো আপনার পুরো বাংলা পড়াও লাগতেছে না, এরপর আইএনজি। দেখতেছেন কুডেন্ট হেল্প ভার, এরপর আরেকটা ভার হইলে আইএনজি, কিন্তু তারপর আমি এটা বলে দিলাম, কুডেন্ট হেল্প মানে নিজেকে না, যে কাউকে আটকাতে না পারা। এখানে হি কুডেন্ট হেল্প মানে সে নিজেকে আটকাইতে পারে নাই, এখানে হি এর পরিবর্তে যদি আই দেই তাহলে আই কুডেন্ট হেল্প হবে, একই জিনিস, ঠিক আছে না? আচ্ছা, তারপরে এই 441 নাম্বার আমাকে বলছে আই ক্যান্ট হেল্প, এই যে একই জিনিস একই জিনিস একই জিনিস একই জিনিস, তাহলে পরের ভাব দেখতে হবে। লাফ লাফ, এই যে লাফিং, কই যাবো ভাই, সবই একদম কমনে কমন। আই ক্যান্ট হেল্প লাফিং। আচ্ছা, দেয়ার আর পিপল হু ক্যান্ট হেল্প, এরপরে আইএনজি অবশ্যই হবে, ক্রাইং লাফিং শাউটিং এনিথিং, এই যে এগুলাকে আমরা বলি স্মার্ট কোশ্চেন, ঠিক আছে? সবগুলাতে আইএনজি করে দিছে, তার মানে এখন আপনাকে অর্থের উপর ডিপেন্ড হইতে হবে। আসেন অর্থ দেখি। দেয়ার আর পিপল হু ক্যান্ট হেল্প, এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে আটকাইতে পারে না। হু ক্যান্ট হেল্প মানে আটকাতে না পারা, আটকাতে না পারা। এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে আটকাতে পারে না, কি থেকে আটকাতে পারে না? ড্যাশ, এমন একটা জিনিস থেকে আটকাতে পারে না যখন দে সি সামওয়ান স্লিপ অন এ বানানা স্কিন। আচ্ছা, স্লিপ অন এ বানানা স্কিন, এটা একটা ইডিয়মস, বাংলায় যেটাকে বলে বাগধারা, ইংরেজিতে সেটাকে বলে ইডিয়মস। এটা ইন্টার পরীক্ষায় কোশ্চেন নাম্বার 3-এ স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ নামে খুবই পরিচিত। আর অ্যাডমিশন বলেন আর ওটারে কি বলে, জব বলেন, সেক্ষেত্রে স্পেশাল ওয়ার্ড বলে না, সেক্ষেত্রে এটার টপিকের নাম থাকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ঠিক আছে? সো এই স্লিপ অন এ বানানা স্কিন, এই বাগধারার অর্থ দেখেন, কলার খোসায় কাউকে আচার খাওয়া দেখলে, হ্যাঁ, স্লিপ অনে বানানা স্কিন, তাহলে কলার খোসায় যদি আচার খাওয়া আমরা কোনো সময় যদি দেখি, তাহলে অবশ্যই আমরা একটা হাসি দিই না? সো এই ক্ষেত্রে বোঝানো হয়েছে যে মানুষ যখন হঠাৎ করে একটা বিপদে পড়ে তখন আমরা কিন্তু হাসি। খেয়াল করেন, আপনার বলল যে আপনার পাশের বাসার যে আত্মীয় না, পাশের বাসাটা কি হয়, পড়শি, নেইবর, পাশের বাসার যে নেইবর, সে ভাবি আমার মেয়েটা কিন্তু A+ পাইছে, ধরেন মিষ্টি খান,
যত আমরা মুখে মুখে হাসি, ভিতরে কেমন একটা খোঁচা লাগে, তাই না? কিন্তু যখন দেখতেছেন ইন্টার পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট আর 2 ঘন্টা হয়ে গেছে, কোনো খবর আসতেছে না, আপনি উল্টা খবর নিতে যান, ভাবি মিষ্টি তো দিলেন না। যখন ভাবি বলে যে ভাবি A+ তো পায় নাই, মানে স্লিপ অনে বানানা স্কিন, একটু হোঁচট খাইছে, A+টা আসে নাই, তখন কিন্তু তার এই হোঁচটটা শুনলে মানুষ কিন্তু ভিতরে ভিতরে খুশি হয়। এই বিষয়টা না, এই বিষয়টা এটা রূপকী অর্থে এখানে প্রকাশ আসছে। দেয়ার আর পিপল, এমন কিছু মানুষ আছে হু ক্যান্ট হেল্প, নিজেদেরকে আটকাইতে পারে না, কি থেকে? হাসি থেকে। চিল্লানো তো না, এনিথিং তো না, কান্না তো থেকে না, অবশ্যই আপনি ভিতরে, অনেকেই ভিতরে ভিতরে হাসে, ভালোই হচ্ছে, যা হয়েছে ভালো হচ্ছে, আমার পোলা পায় নাই, তোর মাও পায় নাই, ভালো হচ্ছে। এইরকম একটা লাফিং বা এরকম একটা হাসি ফিলিং থেকে নিজেকে আটকাইতে পারে না। তো দেখা যাচ্ছে স্লিপ অন এ বানানা স্কিন, এইটার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে লাফিং। ঠিক আছে, আমি একবারে শেষ করার 5 মিনিট পর ইন কল মেসেজের দিকে তাকাবো, মানে প্রশ্ন নিব, এর আগে প্রশ্ন নিব না। আর একটু আছে কিনা দেখে নেই। আচ্ছা, এই 443 নাম্বার আছে, এইটা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এবং অ্যাডমিশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, ও আবার ডাচ বাংলা ব্যাংকেও আসছে, ওরে ব্যাংক, যারা ব্যাংকে প্রিপারেশন নিতেছেন তাদেরও দেখা যাচ্ছে এখান থেকে আসছে। দেখেন, শি ট্রাই টু বি সিরিয়াস বাট শি কুডেন্ট হেল্প, ওই একই জিনিস, দুইটা ভার, ক্যান নট হেল্প, দুইটা ভার, এরপরে যদি ভার বসে তার সাথে কি যুক্ত হবে? আইএনজি। কিন্তু আপনার বইতে কি করছে, এগুলো নিয়ে আলাদা আলাদা চ্যাপ্টার বানাইছে, মানে উড ইউ মাইন্ড নিয়ে আলাদা একটা রুল, কুড নট হেল্প এগুলো নিয়ে আলাদা একটা রুল, আলাদা রুলসের তো দরকার নাই, জাস্ট একটা রুল, যে যদি আমার সেন্টেন্সে একটা ভার থাকে, এরপরে যদি এক্সট্রা ভার থাকে, তার সাথে কি যুক্ত হবে? আইএনজি। এই রুলটা 80% ক্ষেত্রে কমন। যে পার্সেন্ট ক্ষেত্রে কমন না, মানে ব্যতিক্রম, সেটা তো আমি দেখাই দিব আলাদা করে, মানে চাইলেই কিন্তু বইটা সোজা করে লিখতে পারতো, স্টুডেন্ট ফ্রেন্ডলি করে লিখতে পারতো। যাকে ওটা বিষয় না, ক্রিটিসাইজ করা আমাদের উচিত না। তারপরে দেখেন, এই নিয়মটা ব্যতিক্রম, এটা দেখেন আমি কিন্তু হাইলাইট করে রাখছি, হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই আলাদা করে লেখার মতো নিয়ম। এই নিয়মটা পড়ানো শেষ করে আমি কোশ্চেন নিব, এর আগে কোশ্চেন নিব না। এইটা যারা ইন্টার পরীক্ষার্থী তাদের জন্য হট একটা টপিক। রাইট ফর্ম অফ ভার্বে প্রায় 2 থেকে 3টা অনায়াসে কমন পড়ে যায় ইন্টারদের জন্য, আর বলাই বাহুল্য অ্যাডমিশন বা জবের জন্য তো তাহলে আরো মানে ইম্পর্টেন্ট হবে এই টপিকটা। এইটার নিয়ম হচ্ছে প্রিপোজিশন। আমরা পৃথিবীতে যত রকমের প্রিপোজিশন চিনি, টু বাদে, টু বাদে, এই দেখেন সি নাম্বার লেখা, টু ওভারকাম, টু বাদে, টু বাদে পৃথিবীতে আমরা যত রকমের প্রিপোজিশন চিনি, ওই প্রত্যেকটা প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কি কি প্রিপোজিশন? অফ, ইন, অন, আপ, ফর, বাই, উইদাউট, এগুলার পরে যদি এক্সট্রা ভার থাকে তার সাথে আইএনজি যুক্ত হয়। আপনি চাইলে প্রিপোজিশনের নিয়ম করে শিখতে পারেন, ইন্টারদের অবশ্যই এই নিয়মে শেখা উচিত। আর যদি এই নিয়মে না শিখতে চান, তাইলে আমি আগে যে নিয়মটা শিখেছি 2টা ভার থাকলে ওই নিয়মে শিখলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আশা করি হয়ে যাবে। দেয়ার আর মেনি ওয়েজ, এই যে পুলাপান দেখেন আর আছে, তো এরপরে যদি আরেকটা ভার থাকে তার সাথে তো কি যুক্ত হবে? অবশ্যই আইন যুক্ত হবে। তারপরে দেখেন 45 নাম্বার দেখেন, উই আর থিঙ্কিং, একটা ভার্ব আছে, তো এরপরে যদি আরেকটা ভার্ব থাকে অবশ্যই আইন যুক্ত হবে। তার মানে এইটাও যদি আমি, যারা জব অ্যাসপাইরেন্ট আছেন, আমি যদি তাদেরকে বলি এই রুলটা পড়ার দরকারই নাই, আমি যে রুল শিখাইছি 2টা ভার্ব থাকলে পরে ভার্বের সাথে আইএনজি একদম খাপে খাপ, ফিট টু ফিট, একদম ফিট হয়ে যাবে, মানে খাপের খাপ বসে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু ইন্টারদের জন্য অবশ্যই এই রুলটা পড়া উচিত। যারা ইন্টার ইন্টার পরীক্ষার্থী যারা আছে, অ্যাডমিশনের জন্য আগে থেকে প্রিপারেশন নিচ্ছেন, যারা যুক্ত আছেন, তাদের অবশ্যই এই রুলটা পড়া উচিত, যে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে প্রিপোজিশন কোনটা? অফ, এখানে কোনটা অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্পর্কে, এখানে কোনটা অফ, এখানে কোনটা আপ, দ্যাটস ইট। সো এর জন্য এরপরে ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি। আল্লাহ, 447 দেখেন কত জায়গায় আসছে, বাবা রে বাবা, দেখেন দেখেন। আসেন, এটা কি একদম, এটা কি এত এত জিনিস এত আশা লাগে। আমি যদি আগে রুল থেকে পড়ি, হি গেইভ, একটা ভার্ব আছে, এরপর একটা ভার্ব থাকলে স্বভাবগতভাবে আইএনজি হবে, ভেরি ফাইন, আমাদের এক্স আনসি শেষ, পানিবাদের থেকেও সোজা। আর প্রিপোজিশন দিয়ে যারা শিখবেন, আপ একটা প্রিপোজিশন সবাই জানি, এরপর একটা ভার্ব বসলে আইএনজি হবে। মেডিকেল অ্যাসপাইরেন্ট যদি কেউ থেকে থাকেন, দেখেন মেডিকেলও আসছে, আর চাকরি, জব, অ্যাডমিশন সব জায়গায় আসছে। ঠিক আছে, আর একটু দেখবো, এই যে এটুকু হইলে শেষ। দেখেন, ইনস্টিড অফ, এরপরে ভার্বের সাথে আইএনজি প্রিপোজিশন, এটাও তো কম জায়গায় আসে না, অনেক জায়গায় আসছে। ঠিক আছে, একইভাবে এগুলো আর কি দেখবো, এগুলো নিজেরা বাসায় দেখে নিয়ে। লাস্ট একটা দেখি 51 নাম্বারে, যে ব্যক্তিগত কর্মকর্তা 16 সালে আসছে, বেশিও 10 বছর এখনো হয় নাই, তার মানে মোটামুটি রিসেন্টই আছে। এই প্রিপোজিশনের পর ভার্বের সাথে অবশ্যই কি হবে? আইএনজি হবে। আবার 452 নাম্বার দেখতেছি, এটা অনেক জায়গায় আসছে, একটু দেখে নেই।
আচ্ছা, এইটা একটু টেকনিক্যাল আসছে, এটা একটু খেয়াল রাখবেন। 452 দাগ দিয়ে রাখেন, এটা টেকনিক্যাল আসছে। যেগুলো টেকনিক্যাল আসছে আমি তো বলেই দিব, ওগুলো দাগ দিয়ে রাখবেন, বেশি বেশি বলবেন। ইট হ্যাজ বিন রেইনিং অল মর্নিং অ্যান্ড আই এম শিওর ইট উইল গো অন। আচ্ছা, এটা ফ্রেজ থেকে আসছে, এটাকে বলে ভার্বাল, কি জানি বলে, ভার্বাল নাউন সামথিং, এরকম একটা টপিক থেকে এটা আসছে। গো অন, গো অন, এটাকে এক কথায় বলবো ফ্রেজ। গো অন, গো অন মানে বহমান, চলমান। নদীতে কি স্রোত, এটা কি কখনো থেমে থাকে? নর্মালি থেমে থাকে না, হয় অনুকূলে বহমান নতুবা প্রতিকূলে বহমান। আপনাদের যারা ম্যাথ করতেছে, নৌকার অনুকূল বেগ প্রতিকূল বেগের একটা অঙ্ক আছে, খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। সো অনুকূল বা প্রতিকূল, যাই হোক, মানে স্রোত কি বহমান। সো এই বহমান মানে মানে কন্টিনিউয়াসলি চলতেইছে চলতেইছে, এই চলমান জিনিসটাকে বলা হয় গোনা, গো অন। এটা একটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফ্রেসাল ওয়ার্ড, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফ্রেসাল ওয়ার্ড বা ফ্রেজ, ঠিক আছে? সো এই ক্ষেত্রে গো এর পরে অন আছে কোন জায়গায়? অন আছে, ঠিক আছে, কিন্তু আইএনজি দেয় নাই, তাহলে হইল না। অন আছে, ঠিক আছে, কিন্তু আইএনজি দেয় নাই, হইল না। তাহলে অন রেইনিং এইটাই। আর খালি রেইনিং, হ্যাঁ, অনেকেই এই ডি নাম্বারটা দাগাবেন, সো তাদের জন্য কিন্তু এখানে ধরা খাওয়া। কিন্তু যারা কিনা মাস্টার বই ফুল ওয়েতে কমপ্লিট করবেন তারা তো অবশ্যই জানবে ইংরেজিতে 360 ডিগ্রি ওয়েতে যার নলেজ থাকবে, মানে মাস্টার বই ফুল কমপ্লিট করলে তো নলেজটা চলে আসবে, তাই না? সে অবশ্যই জানবেন যে এখানে গো বলতে কোথাও যাওয়া বুঝাইতেছে না, এখানে গো বলতে বহমান চলমান বুঝাচ্ছে। কেমনে চলমান? ইট হ্যাজ বিন রেইনিং অল মর্নিং অ্যান্ড আই এম শিওর, যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই আমি শিওর যে ইট উইল গো অন অল আফটারনুন অ্যাজ ওয়েল, এটা বিকাল পর্যন্ত চলমান থাকবে। আফটারনুন বিকাল, বিকাল পর্যন্ত কি থাকবে? চলমান থাকবে। সো যেহেতু বহমান চলমান বুঝাচ্ছে, এটা তো বাসায় যাওয়া, বাড়িতে যাওয়া, অফিসে যাওয়া, যাওয়া বোঝায় নাই, চলমান বুঝাইছে। তাই অবশ্যই একজন সিনসিয়ার স্টুডেন্ট ধরে নিবে, বুঝে ফেলবে যে গোয়ের পরে এখানে অন হবে, এটা ফ্রেসাল ওয়ার্ড আসছে, তো সে অবশ্যই সি নাম্বারটা দাগাইতে পারবে। এই পর্যন্তই ছিল। একটা ভার থাকার পর যদি আরেকটা ভার থাকে তার সাথে আইএনজি যুক্ত হওয়ার নিয়মটা মনে হয় এই পর্যন্ত ছিল। তারপরে বিচ্ছিন্নভাবে হয়তো আরো দেখবো সামনে, কিন্তু ম্যারাথন এই পর্যন্তই ছিল। এবার কার কি কোশ্চেন, এবার আমি কোশ্চেন করার সুযোগ দিব। সবাই ইন কল মেসেজে কোশ্চেন করে, এটাই আমাদের কোশ্চেন করার জায়গা। ইন কল মেসেজে যার যা কোশ্চেন লেখেন, আর বুঝতে পারলেও বুঝে বলেন যে ভাই ক্লিয়ার স্যার, ক্লিয়ার, সব ঠিকঠাক, কোনো কোশ্চেন নাই। যারা যদি দেখতে না পেয়ে থাকেন, এটা আপনাদের ব্যক্তিগত ইস্যু। এই ক্ষেত্রে একটা কাজ করবেন, একদম লিংক মানে কলটা কেটে দিয়ে সব কিছু ক্লিয়ার করে রিসেন্ট অ্যাপসগুলো কেটে দিয়ে আবার আপনি লিঙ্কে জয়েন করবেন, আশা করি টেকনিক্যাল ইরোরটা চলে যাবে। আর বিসিএস না ভাইয়া, বিসিএস রিটেন কোর্স আমার নেই, সরি। ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে, দুইজনের ক্লিয়ার, বাকিদের কি অবস্থা? ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে, তাহলে ক্লিয়ার, ফাইন। এটা আমাদের অবশ্যই কালকের ক্লাসে ক্লিয়ার ছিল, আজকে জাস্ট আমরা ম্যারাথন শেষ করতে পারি না, হাঁপে উঠছিলাম আমি, তো সেই জিনিসটাই শেষ করাইলাম। তো এটা ক্লিয়ার, অবশ্যই সবার ক্লিয়ার হওয়ার কথা। বাট এর সাথে আপনারা এটাও ক্লিয়ার করে নেন যে নিয়মটা শিখেছি এটা পোখত একটা নিয়ম, মানে গোল্ডেন রুল। কত ভিআইপি ভিআইপি জায়গায় এইসব রুলসগুলো থেকে কমন পড়ছে, এটা নিজের চোখে আপনারা দেখলেন। সো ভালো করে এসব জায়গাতে ফোকাস করবেন। এইবার আমরা যাব ব্যতিক্রমে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমাদের ক্র্যাক করতে হবে। এই জায়গাটাতে ক্র্যাক করলে আশা করি তারপর আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, ক্র্যাক করার আগে আরো দুইটা কোশ্চেন নিয়ে নিই। ক্লাস টাইমটা একটু বাড়ানো যায় না? আমি অলরেডি 1 ঘন্টার উপরে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করি আপু। আর ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ার। আর আমাদের পলিসি অনুযায়ী মানে আমরা, আমার তো কারো আন্ডারে কাজ, মানে আমাদের একটা টিম আছে, সো টিমের রেগুলেশন অনুযায়ী আমি 1 ঘন্টার উপরে ক্লাস নেওয়ার জন্য অ্যালাউড না। আমাকে বারবার আমার অ্যাডমিনরা বা অথরাইজ পিপলরা আমাকে বলে 1 ঘন্টার কম ক্লাস নিতে, 5 মিনিট 10 মিনিট হইলেও কম নিতে। কিন্তু আমি বলি যে না, আমার ক্লাস নিতে একটু 1 ঘন্টা ক্রস হয়, হইলে হইলো, না হইলে নাই, ঠিক আছে? সো 1 ঘন্টা 5-10 মিনিট অলরেডি হয়, এর থেকে বাড়ানো পসিবল না, দুঃখিত। আচ্ছা, এরপরে হ্যাঁ, যে নিয়মটা দেখাইলাম ওই নিয়মটা ক্র্যাক করবো আমারও এতে, আমারও এতে ক্র্যাক করবো। এইটা আমার নিজস্ব নোট, আমরা এই নোট অনুযায়ী পড়ে ওইখানে যে এক্সারসাইজ আছে সেগুলা ক্র্যাক করব। দেখেন, ব্যতিক্রম যে আছে, আমি যে আপনাদের বলছি জিনিসটা ভুলা যান কিছুক্ষণের জন্য, ফর সাম মোমেন্টস ভুলে যান, মনে করেন রুলস শেষ,
রুলসটা কি শিখছি? দুইটা ভার্ব যদি থাকে একই সেন্টেন্সে, যদি একের অধিক ভার্ব থাকে, তাহলে পরে ভার্বের সাথে আইএনজি হবে। দিস ইজ ওয়ান অ্যান্ড অনলি রুল। এর বাইরে আর কোনো রুলস নাই, ব্যতিক্রম বইলা কিছু নাই, ফিক্সড, শেষ, ওই টপিক শেষ। নতুন টপিক পড়বো এখন, ঠিক আছে? নতুন টপিক পড়বো ইনফিনিটিভ। ইনফিনিটিভ নিয়ে এই পর্যন্ত ভাঙ্গা আমি অনেক কিছু বলছি, কিন্তু আজকে একটু বিস্তারিত বলবো। বিস্তারিতটাই ওই আগে ভাঙ্গা যা বলছি একই জিনিস, কিন্তু একটু এলাবোরেট হইতে কিছু এক্সারসাইজ বেশি দিছি। যারা একদম প্রথম যুক্ত হয়েছেন তাদের জন্য ভালো, আর যারা আগে থেকে ক্লাসগুলো করছেন তারা বিষয়টা সম্পর্কে জানেন। সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে তেযুক্ত ক্রিয়া। আপনার তেযুক্ত ক্রিয়া বলতে কি বুঝায় এখন বুঝার দরকার নাই, আপনি গেঁথে রাখবেন মুখস্থ। ইনফিনিটিভ মানে কি? তেযুক্ত ক্রিয়া। ইনফিনিটিভের গঠন কি? টু প্লাস ভার্ব। এই দুইটা মাথার মধ্যে গেঁথে রাখেন। দেখেন, একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট আছে, আমি যদি বলি 2+2 কত হয়, এই কত হয় বলার আগে 2+2 বলে যদি আমি একটু থামি, ফিজিক্যাল ক্লাসে যদি একটু থামি, তাহলে আমার এক্সপ্রেশন দেখেই পোলাপান বুঝে যায় যে 2+2 মানে 4, এটা বলতে হবে। মানে সবারই মাথায় গেথে আছে যে 2+2 এটা 4, কত হয় এটা বলা লাগে না, এর আগেই বের হয়ে যায় 4। একইভাবে আমি চাই ইনফিনিটিভ যদি আজকের পর থেকে আপনাকে কেউ জিজ্ঞেস করে ইনফিনিটিভ কর শিকারের কি, এই কি বলার আগে যেন আপনি বলতে পারেন ইনফিনিটিভ, ও এটা তো তেযুক্ত ক্রিয়া, আর এটার গঠন টু প্লাস ভার্ব। এই দুইটা জিনিস মাথায় 2+2 এর মতো গাঁথতে হবে। কারণ এই জিনিসটা আমি তো মাত্র পড়াচ্ছি, 10টা ক্লাস নিছি মাত্র, আল্লাহ দিলে বহুত ক্লাস, 100-র উপরে ক্লাস যাবে। মাস্টার বই কি যেন তেন বই নাকি? বহুত মোটা বই, অনেক কিছু আছে, 100-র উপর ক্লাস যাবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। সো মাত্র 10টা ক্লাস নিছি আমি। সো এই 10টা ক্লাসে ইনফিনিটিভ যে পড়াইলাম বা বুঝাইতেছি, এটা প্রত্যেকটা গ্রামারে আসে। যারা কিনা এইচএসসি ব্যাচ থেকে যারা আছেন, আপনাদের রাইট ফর্ম অফ ভার্ব, মডিফায়ার, কমপ্লিটিং সেন্টেন্স, আমার মনে থাকা অবধি এই 3টা টপিকে প্রায় প্রচুর পরিমাণ ইনফিনিটিভ আসে। এর বাইরে তো আরো টপিক আছে, আমার তো মনে পড়তেছে না। এই 3টা টপিকে যেমন সব থেকে বেশি ইনফিনিটিভ আসে। আর চাকরি প্রার্থীদের বা অ্যাডমিশনের তো টপিকের শেষ নাই, কত জায়গায় যেটা কাজে লাগবে বলার শেষ নাই। যেভাবে পড়াচ্ছি ওইভাবে পড়েন, কোনো জায়গায় ঠেকবে না ইনশাল্লাহ। ইনফিনিটিভ এর পরবর্তীতে আমি যদি কোনো সময় লাইভ ক্লাসে বলি ইনফিনিটিভ কি, আপনারা মনে মনে বলবেন ইনফিনিটিভ মানেই তেযুক্ত ক্রিয়া আর টু প্লাস ভার্ব। এটাই যদি মনে মনে বলেন, এবার আমি লিখবো একটা জিনিস, লেখে আমি আপনাদের প্রশ্ন করব। একটা জিনিস আমি লিখবো, হ্যাঁ, কি লিখবো? আল্লাহ, দাগ দিলাম কে? আমাকে বলেন তো, আমি এই যে দুইটা সেন্টেন্স লিখছি, এই দুইটা সেন্টেন্সে মোট কয়টা ইনফিনিটিভ আছে? জাস্ট 2 বা 3 বা 0 এই নাম্বার লেখেন। দুইটা সেন্টেন্স মিলে কয়টা ইনফিনিটিভ আছে দেখি কয়জন পারে। দুইটা সেন্টেন্স মিলে কয়টা ইনফিনিটিভ আছে? দ্রুত 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 লেখেন, দুইটা সেন্টেন্স মিলে কয়টা ইনফিনিটিভ আছে? মাত্র কি 5-6 জন ক্লাস করতেছে নাকি? দ্রুত লেখেন সবাই। কেউ লিখতেছেন 2, কেউ লিখতেছেন 1, 3টা 4টা বা একটাও নাই, এরকম মতবাদের তো কেউ নাই, হয় 2 বা 1 লিখতেছে না। আচ্ছা, ঠিক আছে। তো যারা 2 লিখছেন, যারা 1 লিখছেন, এদের মধ্যে উত্তরটা আছে। একজনের উত্তর হয়েছে, তাই না? একজনের উত্তর হয়েছে, 2জনের উত্তর হয় নাই, একজনের উত্তর হয়েছে।
একটাও নাই, ঠিক আছে, ভালো কথা। তাহলে আরেকজন পাওয়া গেল, সে একাই এক দল। আচ্ছা, হামনা আক্তার আপু একাই এক দল, ঠিক আছে, ফাইন, সমস্যা নাই। আর বাদ বাকিরা দুই দল, একজনের দল ওয়ান, আরেকজনের দল দুই। দেখেন, সবসময় আমি বলি যে আমি যতটুকু গন্ডি আইকা দিব, আমার গন্ডির বাইরে গেলেই সমস্যা, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, সবাই একটা দুইটা লিখতেছেন, আমার গন্ডির বাইরে গেলেই সমস্যা। বারবার আমি আপনাদের মুখস্থ করাইলাম ইনফিনিটিভ মানে টু প্লাস ভার, টু প্লাস ভার, টু প্লাস ভার। এই জিনিসটা আপনার মাথায় আমি গেঁথে নিতে বললাম, গেঁথে নিতে বললাম। কিন্তু যারা উত্তর করলেন যে ভাইয়া এখানে তো দুইটা ইনফিনিটিভ আছে, তারা আসলে আমার কথাটা গেঁথে নিতে পারেন নাই। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার, ইট মানে খাওয়া, ইট মানে কি হামনা আক্তার আপু, ইট মানে কি খাওয়া, একটা ভার্ব না, খাওয়া একটা কাজ না, খাওয়া যেহেতু একটা কাজ, তাইলে অবশ্যই এর আগে টু, তার মানে ইনফিনিটিভ। তো আপনি কয়টা লিখছেন? আর বাদ বাকিরা যারা টু কলেজ এইটা লিখছেন, দেখেন তো কলেজ কি কোনো ভার্ব? কলেজ, কলেজ কি কোনো ভার্ব? কলেজ মানে একটা প্রতিষ্ঠানের নাম। তার মানে এইখানে যে টু, এই টুটা প্রিপোজিশন, এইখানে যে টু, এই টুটা ইনফিনিটিভ। আমি কি বুঝাইতে পারছি? এই যে হামনা আপু লিখছিলেন একটাও না, তাহলে আশা করি তার ভুল ক্লিয়ার হয়েছে। অবশ্যই একটা আছে, অবশ্যই কয়টা আছে? একটা। কিন্তু যারা দুইটা লিখছেন তাদের কনসেপ্ট তখনও ক্লিয়ার ছিল না, আশা করি এখন ক্লিয়ার হয়েছে। তো এর জন্যই বুঝছেন আমি কেন বলছি যে এই দুইটা জিনিস মাথায় গেঁথে রাখেন। গেঁথে রাখলে আর আজকে দুর্গতি দেখা লাগতো না। গেঁথে রাখবেন টু প্লাস ভার। আবার আমি যদি লিখি কথার কথা, টু আই ওয়ান্ট টু ইট এন রাইস, এইবার বলবো ইনফিনিটিভ কয়টা আছে? এখন উত্তর হবে স্যার একটাও ইনফিনিটিভ নাই। কেন? কারণ ইনফিনিটিভের পরে টু প্লাস ভার্ব লিখতে বলা হয়েছে, কিন্তু ভার্বের ভি3 ফর্ম লিখতে বলা হয় নাই। ইএটি ইট, এটি ই এট, ইএটি ইএন ইটেন। ইটেন ভার্বের 3 নাম্বার ফর্ম, পাস্ট পার্টিসিপল। টু এর পর যদি কেউ ধরেন টু স লেখে, এটা ইনফিনিটিভ না। ভার হয়েছে ঠিক আছে, কিন্তু ভারের পাস্ট ফর্ম লিখতে বলছি নাকি? অসম্ভব। যদি কেউ টু সিন লেখে, এটি ইনফিনিটিভ না। লিখতে হবে ভার্বের বেস ফর্মটা, মানে টু প্লাস ভার্ব, এক কথায় ভার্ব লিখতে হবে। ভার্বের ভুগিচুগি ফর্ম লেখা যাবে না। টু প্লাস পাস্ট, টু প্লাস পাস্ট পার্টিসিপল, এগুলো তো লিখতে বলি নাই। টু প্লাস ভার্ব মানে টু সি, এইটা ইনফিনিটিভ। এই ডিটেল কথাটা আজকে বললাম, আগের দিন এত ডিটেলস বলি নাই, কারণ এখন থেকে ইনফিনিটিভের কাজ শুরু হয়ে গেছে। ওকে, তাহলে ইনফিনিটিভ মানে কি? তে যুক্ত ক্রিয়া, গঠন কি? টু প্লাস ভার্ব। এরপরে যদি কারো জিনিসটা মাথায় না গেঁথে যায়, এই দুঃখ শুধু আপনার না আমারও, এই এই কাজটা করেন না, এটা একদম মাথায় গেঁথে রাখবেন। 2 যোগ 2 মাথায় গেঁথে গেছে, ইনফিনিটিভ টু প্লাস ভার্ব যেন মাথায় গেঁথে যায়। টু কলেজ জীবনও বাপের জন্ম ইনফিনিটিভ না। থ্যাংক ইউ ভেরি মাচ। আই লাইক টু প্লে ক্রিকেট, এর বাংলা করেন, আমি ক্রিকেট খেলতে চাই। আমি ইংরেজি আই, ক্রিকেট ইংরেজি ক্রিকেটি, খেলা ইংরেজি, খেলা ইংরেজি প্লে। তাইলে এই যে এক্সট্রা যে টু, এই টু এর বাংলা কি? এই তয়কারের তে। ও আচ্ছা, চাই হবে না, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, পছন্দ করি। এই পছন্দ করির ইংরেজি হচ্ছে লাইক। আবার যদি বলি আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ, তাহলে আমি পছন্দ করি। প্লে অর্থ খেলা, ক্রিকেট তো ক্রিকেটই, আমি ক্রিকেট খেলা পছন্দ করি না ক্রিকেট খেলতে পছন্দ করি? আমি যদি বলতাম আমি ক্রিকেট খেলা পছন্দ করি, তখন ইংরেজিতে হয়তো আই লাইক ক্রিকেট গেম, আমি ক্রিকেট খেলা পছন্দ করি। কিন্তু ক্রিকেট খেলা পছন্দ করি না, আমি ক্রিকেটটা খেলতে পছন্দ করি। তো খেলা ইংরেজি তো প্লে, তাহলে খেল তয়কারের তে, এই তয়কারের তে ইংরেজি হচ্ছে টু। এটাই ছিল তে যুক্ত ক্রিয়া। শি ওয়ান্টেড,
টু ওয়াচ এ মুভি, শি ওয়ান্টেড টু ওয়াচ এ মুভি, শি ওয়ান্টেড টু ওয়াচ এ মুভি। তাইলে সে কি দেখতে চাইছে? মুভি দেখতে চাইছে। শি তো শি, ওয়ান্টেড মানে চাওয়া, এ মুভি সে মুভি দেখে না, দেখতে চাইছে, দেখতে চাইছে তয়কারের তে, এই তয়কারের তে ইংরেজি হচ্ছে টু। তাইলে আমি দুইটা জিনিস আপনাদের ভেঙে দেখাই দিলাম। প্রথমটা ভেঙে দেখাইলাম টু এর পরে ভার্ব হবে, কোনোভাবে অন্য কিছু হবে না, যেমন কলেজ লিখছিলাম ভুল। আর তয়কারের তে এইটার কাহিনী কি? এটার কাহিনী হচ্ছে এই যে এইখানে দেখাই দিচ্ছি। সো এই জিনিসটা হচ্ছে ইনফিনিটিভ, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। হ্যাঁ, বেস ফর্ম বলবো, প্রেজেন্ট ফর্মটা না বলে বেস ফর্মটা বলবো আর কি। ঠিক আছে, এগুলো নিয়েও ক্লাস আছে, কোনটা প্রেজেন্ট কোনটা বেস, এর মধ্যে কি কাহিনী, বাবারে বাবা। যাকে আপাতত প্রেজেন্ট ফর্ম হবে, এটা জানলেই হবে, সমস্যা নাই। আচ্ছা, তো এই যে আমরা জানলাম টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, মানে ভার্ব বসে, এই জিনিসটা হয় না এই কয়টা ক্ষেত্রে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। দেখেন একটা সেন্টেন্স দেখেন, বেশি পেঁচাবো না। আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু, এই টু এর পরে মিটিং। আচ্ছা, টু এর পরে যে মিটিং লিখলাম, মিট লিখলাম না, এটা কি ইনফিনিটিভ হয়েছে? ইনফিনিটিভ হয় নাই। হ্যাঁ, সেন্টেন্স তো অবশ্যই হয়েছে, কিন্তু ইনফিনিটিভ হয় নাই, অন্য কিছু হয়েছে। সো এই ব্যতিক্রমগুলো আমাদের জানতে হবে। আমরা তো আজকে আমাদের টিচার আমাকে পড়াইলো যে টু এর পর ভার্ব বসলে সব সময় প্রেজেন্ট হয়, টু এর পর ভার্ব বসলে সবসময় প্রেজেন্ট হয় এবং সেটা ইনফিনিটিভ হয়। তাহলে এখন আপনারা শিখলেন টু এর পরে ভার্ব বসলে যদি প্রেজেন্ট হয় মানে ভি ওয়ান হয়, তাইলে ইনফিনিটিভ। আর টু এর পরে যদি ভার্ব বসে আইএনজি হয়, সেটা অন্য কিছু, কিন্তু ইনফিনিটিভ না। এই জিনিসটাই শিখেন, এই বেশি শেখার দরকার নাই। টু এর পরে ভার্ব হইলে যে প্রেজেন্ট হয় মানে ভি ওয়ান হয়, এটা 99% ক্ষেত্রে এই নিয়মটা। শুধুমাত্র 0.1% ক্ষেত্রে টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। কোন 0.1%? মাত্র 4টা ওয়ার্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপরে প্রিফার টু, কমিটেড টু, এই 4টা শিখলেই হবে। একটু মিডিয়াম বা ভালো যারা আছেন ভাই, সবগুলাই শিখেন। আর যারা একান্তই কোনোভাবে কাম চালাইতে চান, তারা এই যে 4টা দেখাইলাম, ওই 4টা শিখেন। বুঝাইতে পারছি? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কমিটেড টু, প্রিফার টু, এইগুলা নিয়মের ব্যতিক্রম। এইগুলার পরে আর ভার্বের সাথে ভি ওয়ান হয় না, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যায়। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীতে ইংরেজি ওয়ার্ড আছে কোটি কোটি, ওই কোটি কোটি টু এর পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ফিক্সড। মানে 99% ক্ষেত্রেই এটা হচ্ছে, জাস্ট 1%ও না, 0.1%। এই 4টা, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কমিটেড টু, প্রিফার টু। বুঝাইতে পারছি? আচ্ছা, যেমন আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। সো এখান থেকে প্রমাণিত। আচ্ছা, এটা পরে, এই জিনিসটা বুঝছেন? আচ্ছা, এই জিনিসটা বুঝলাম, ঠিক আছে, এটা এটুক পরে। এতটুক আগে বুঝলাম। এতটুক কি বুঝলাম? এতটুক বুঝলাম যে একটা সেন্টেন্সে তে যুক্ত ক্রিয়া ওই ইনফিনিটিভ, এর গঠন হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। এর ব্যতিক্রম কখন হয়? বেশি না, 4টা ক্ষেত্রে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কমিটেড টু, প্রিফার টু, দ্যাটস ইট। এতটুকুই বুঝলাম এই পর্যন্ত। এতটুক বুঝার পর একটা ইন্টারেস্টিং মজার খেলা দেখেন। এবার খেলা দেখাবো, দেখেন, ম্যাজিক দেখাবো, ম্যাজিক। আপনাদের এতক্ষণ ম্যারাথন দৌড় দেওয়াইলাম। ম্যারাথন দৌড়টা কি ছিল? একটা অংশে যদি একের অধিক ভার থাকে, সবগুলোর সাথে আইএনজি পাইছি আর আইএনজি যুক্ত করছি, একের অধিক পাইছি আর আইএনজি যুক্ত করছি, রাইট অর রং? অবভিয়াসলি রাইট। এইখানে ম্যাজিক দেখেন, এইটা একটা অংশ, এই যে লাইক আছে, কিন্তু পরের ভার্বের লয়ে কিন্তু আইএনজি করতে পারেন নাই, ইনফিনিটিভ করছেন। এটা কি ম্যারাথনে পড়লো? পরে নাই। একইভাবে শি ওয়ান্টেড, এই যে একটা ভার্ব, এই যে পরে একটা ভার্ব ওয়াজ, তার সাথে কি আইএনজি যুক্ত করতে পারছেন? পারেন নাই, ইনফিনিটিভ করা লাগছে। কাহিনী দেখছেন? এই যে আরেকটা ভার্ব এম, নর্মাল হলে তো কইতাম, কিছু দেখার দরকার নাই, ডিরেক্ট খালি এই যে হেল্পের সাথে আইএনজি লাগাই দেন,
কিন্তু এখানে কি আইএনজি হয়েছে? হয় নাই। তার মানে আমি যে নিয়মটা শিখাইছি ওটা কালকের ক্লাসেও বলছি, আজকে আবার বলতেছি, ওই নিয়মটা 80% ক্ষেত্রে অ্যাপ্লাইড হয়। আর ব্যতিক্রম তাইলে কোনগুলা আমি আপনাদের সমুদ্রে পুকুরে ফেলা দিব না, যেগুলো ব্যতিক্রম আমি নিজ হাতে শিখাবো। তার মধ্যে প্রথম ব্যতিক্রম হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এখন কোশ্চেন, স্যার যদি এরকম থাকে, আই লাইক প্লে ক্রিকেট, তাহলে আমি বুঝবো কেমনে স্যার যে এই প্লেটা ইনফিনিটিভ হবে? অথবা আমি আইএনজি মাইরা দিব, আমি বুঝবো কিভাবে যে স্যার এটা ইনফিনিটিভ হবে বা আইএনজি? আমি বুঝবো কিভাবে? সেইটার নিয়ম এই যে শিখাবো। দেখেন, এই নিয়মটা আমার স্টাইলে বুঝতে পারলে তারপরে ওই যে মাস্টার বইয়ে যে পেজটা রাইখে আসলাম ব্যতিক্রম, সেখানে হানা দিব, একদম একের প্রিপারেশন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার স্টাইলে একটু বোঝার চেষ্টা করে। ও আচ্ছা, এটা বোঝানোর আগে ওই যে একটা প্রমাণ, এই প্রমাণটা এখন পড়ি। দেখেন, এ থেকে প্রমাণিত একটি অংশে একের অধিক যদি ভার থাকে তবে আইএনজি যুক্ত হওয়া ছাড়াও ইনফিনিটিভ হয়। তাহলে এতক্ষণ আজকের ক্লাসের আগ পর্যন্ত সবাই আমরা ফিক্স ছিলাম একের অধিক ভার থাকলে, একের অধিক ভার মানে আইএনজি। কিন্তু আজকের ক্লাস করার পর আমরা বলবো যে না স্যার, ইংরেজি এত সোজা না, সায়েন্স ইংরেজি থেকে কমতেও সায়েন্স সোজা। কারণ সায়েন্সের নিয়ম, যে নিয়ম জানবে সেই পারবে। সায়েন্সের নিয়মটা প্রমাণ করতে পারে না, সায়েন্স বলে তার অস্তিত্ব নাই। কিন্তু ইংরেজি একটা ভাষা, লিটারেচার, এটাকে আপনি সায়েন্স দিয়ে কখনোই 100% ব্যাখ্যা করতে পারবেন না। সো এখান থেকে আমরা শিখলাম একের অধিক যদি ভার থাকে তাহলে কিছু কিছু ক্ষেত্রে, কিছু না 80% ক্ষেত্রে আইএনজি হয়। আর ব্যতিক্রম হইলে কি হয়? ইনফিনিটিভ। এটাই নিয়ম। নিয়ম এটাই যে একটা সেন্টেন্সে যদি একের অধিক ভার্ব থাকে 80% ক্ষেত্রে আইএনজি হয়, আর ব্যতিক্রম ক্ষেত্রে ইনফিনিটিভ হয়। এবার ইনফিনিটিভ কখন হয় সেটা শিখলে আমাদের ক্লাস শেষ, আর টানবো না, সেটা শিখলে ক্লাস শেষ করে দেবো। দেখেন, ইনফিনিটিভ কখন হয়? প্রথম নিয়ম আমরা আগেই পড়ছি, তে যুক্ত ক্রিয়া। আই লাইক টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে চাই। আই লাইক টু সি, আমি গান গাইতে চাই। সেরকম তে আসলে আর আইএনজি করবেন না, একটু বাংলা করতে হবে। প্রথম নিয়ম। এক্সারসাইজ করবো যখন, তখন আরো ক্লিয়ার হবে, ভয় পায়েন না। এতটুকু জেনে রাখেন, তে যুক্ত ক্রিয়া হইলে আর পরের ভার্বের সাথে, পরেরটার সাথে আর আইএনজি করবো না, ইনফিনিটিভ করে দিব। উদ্দেশ্য বা জন্য বুঝাইতে, হি ওয়ার্কস হার্ড, তারপরে ধরেন ব্র্যাকেট, গ্যাপ দিয়ে SUPPORT, সাপোর্ট। পুলা পান তো মনে করবেন ওয়ার্কস একটা ভার্ব, এরপরে সাপোর্ট আছে। স্যার তো শিখাইছে, যারা 10 নাম্বার ক্লাস করে নাই আজকে যারা, তারা তো এটা মনে করবে যে স্যার তো শিখাইছে একটা ভার্বের পর আরেকটা ভার্ব, আমার আর পাই কি, কিচ্ছু পড়ার দরকার নাই, সাপোর্টের লগে আইএনজি লাগাই দিব, শেষ। না, কারণ এই যে স্যার আজকে ক্লাসে শিখাইলো, সেন্টেন্সটা একটু পড়তে হবে। সেন্টেন্সটা পড়ে যদি দেখেন উদ্দেশ্য বা জন্য বুঝাইছে, তখন আবার আইএনজি না করে ইনফিনিটিভ করলে সুন্দর হয় বেশি। ঠিক আছে, লাইনটা পড়ে, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। কেন করে? হিজ ফ্যামিলি, তার ফ্যামিলিকে কি করার জন্য কঠোর পরিশ্রম করে? সাপোর্ট করার জন্য। তাহলে আমি যদি জিজ্ঞেস করি সে কঠোর পরিশ্রম করে, তার হার্ড ওয়ার্ক করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য বা জন্য, সে যে কঠোর পরিশ্রম করে কি কারণে করে? তার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। একটু থামেন, আমি একটা লাইন লিখি। ধরেন আমি এখানে একটা লাইন লিখবো, আই ফাউন্ড হিম। এই লাইনটা লিখবো, আগেও লিখছিলাম, আই ফাউন্ড হিম স্মোক। আই ফাউন্ড হিম স্মোক, আমি তাকে খুঁজে পেলাম স্মোক, স্মোক অবস্থায় খুঁজে পেলাম। এখানে কি কোনো উদ্দেশ্য বা জন্য আসছে? লাইনটা পড়েন তো। আমি তাকে খুঁজে পেলাম, কি অবস্থায় খুঁজে পেলাম? স্মোক অবস্থায়, মানে ধূমপান অবস্থায়। এটা তো উদ্দেশ্য জন্য আসে নাই। অবশ্যই একটা ভার্বের পর আরেকটা ভার্ব হইলে আইএনজি, SMOKING, স্মোকিং, ফাইন। কিন্তু এই লাইনটাই দেখেন, এই লাইন আর ওই লাইন এক না। যদিও গ্রামাটিক্যাল গঠন এক, দুইটা ভার্ব, কিন্তু অর্থগত দিক দিয়ে এক না। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। কেন করে? উদ্দেশ্য কি, জন্য কি? এই লাইনটা কি উদ্দেশ্য বা জন্য দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো? হ্যাঁ, উত্তর পাবো। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। কেন করে, কি জন্য করে? তার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। যেহেতু আপনি উত্তর পাইছেন, এইখানে আর আইএনজি যুক্ত করতে যাবেন না, ইনফিনিটিভ করে দিবেন।
দ্যাটস ইট। এই দুইটা ছিল নর্মাল নর্মাল নিয়ম। এখন আসতেছি নর্মাল নিয়ম বলতে, নর্মাল তো ইন্টার আর কি, মানে ইন্টারদের জন্য এই নিয়মগুলা, ইন্টার তো একদম সোজা জিনিস, ইন্টারের জন্য এই নিয়মগুলা, ঠিক আছে। কিন্তু অ্যাডমিশন বা জবের জন্য ভিআইপি নিয়ম হচ্ছে যেগুলো আমি লাল কালি দিয়ে বক্স করছি, এক নজর একটু দেখাচ্ছি, এইগুলা এই পর্যন্তই, মানে এই যে একটা দুইটা তিনটা চারটা, এই দ্যাটস ইট। আর চারটা পড়লে আমাদের ক্লাস শেষ। দেখেন, ফরগেট, দেখেন 3 4 5 6 আগে বলে নিলাম একটু অ্যাডভান্স জিনিস, পড়তে বিরক্ত লাগতে পারে, কিন্তু বিরক্ত লাগলে কিছু করার নাই, লেখাপড়া মানেই বিরক্তের কাজ। এটা 10 জনের 8 জনের কাছেই লেখাপড়া বিরক্ত লাগে। আমি সর্বোচ্চ চেষ্টা করি মজা করে বা জিনিসটা মজা করে ফিল করে পড়াইতে, কিন্তু তারপরেও যদি এগুলাতে মজাটা না আনতে পারি, কষ্ট হইলেও একটু তিতা ওষুধ মনে করে গিলে খাইয়েন, কিছু করার নাই। দেখেন, চেষ্টা করতেছি ভালো করে বোঝানোর। ফরগেট, ফরগেট মানে কি? ভুলে যাওয়া। ফরগেট মানে কি? ভুলে যাওয়া। ফরগেট যদি নর্মাল অর্থে বসে, ভাই তুমি আমার সাথে কি খারাপ আচরণ করছিলা, কি আমি তো ভুলে গেছি। আচ্ছা কি জানি বলছিলা, আচ্ছা পরীক্ষা জানি কবে, আমি তো ভুলে গেছি রে আল্লাহ, আমি তো ভুলে গেছি। ফরগেট যদি নর্মাল অর্থে ভুলে যাওয়া অর্থে বসে, তাইলে অবশ্যই ইনফিনিটিভ হয়। ফরগেট যদি ভুলে যাওয়া অর্থে বসে, নর্মাল অর্থে বসে, নর্মাল অর্থ মানে কি ভুলে যাওয়া, তাইলে ইনফিনিটিভ হয়। কিন্তু অন্য অর্থে যদি বসে, তুই আমার লাগে যা করছস মরার আগ পর্যন্ত আমি ভুলুম না, আমি ভুলে গেছি অর্থে না, ভুলবো না, মানে নেগেটিভ অর্থে যদি বসে, তাইলেই সেটার সাথে আইএনজি যুক্ত হবে। দ্যাটস ইট, এটাই আপনাকে মনে রাখতে হবে। ফরগেট ওয়ার্ডটা ব্যতিক্রম, এটা রূপ বদলায় গিরগিটির মতো রূপ বদলায়। ফরগেট যদি নর্মাল অর্থে বসে, যে যা তুই যা করছিস আমি ভুলে গেছি, আল্লাহ পরীক্ষায় জানি কত মার্ক পাইছিলাম ভুলে গেছি, নর্মাল অর্থে যদি বসে তাহলে অবশ্যই ইনফিনিটিভ। আর ফরগেট যদি নেগেটিভ অর্থে বসে, তাইলে আইএনজি। এবার দেখেন, আই ওয়ান্ট ফরগেট দ্য ইনসিডেন্ট, ভাই আমার পিছনের কালো অধ্যায়গুলো আমি ভুলে যেতে চাই, নর্মাল জিনিস ভুলে যেতে চাই, নর্মাল। তাইলে এই আই ওয়ান্ট ফরগেটিং লেখা যাবে না, আই ওয়ান্ট টু ফরগেট, দ্যাটস ইট। কিন্তু আমি আমার বন্ধুকে বললাম আই ওয়ান্ট টু ফরগেট দ্য ইনসিডেন্ট, দোস্ত আমি তো ঘটনাটাকে ভুলে যেতে চাই, কিন্তু কোনোভাবেই ভুলতে পারি না। সো যেটা ভুলে যেতে চাই, টু ফরগেট, কিন্তু ভুলতে পারি না, সেটা তো নেগেটিভ, তখনই কিন্তু আইএনজি। দেখছেন, আই ক্যান নেভার ফরগেট সিইং দ্য ইনসিডেন্ট, ওই 1 বছর আগে যে অ্যাক্সিডেন্টটা, আমার গাড়ি দিয়ে যে অ্যাক্সিডেন্টটা আমি করছি, আমার বাপের ক্ষমতা আছে দেখে আমি বাইসে গেছি, কিন্তু গাড়ি দিয়ে যে অ্যাক্সিডেন্টটা করছে, এটা যে মানুষ মারছি, ওই দৃশ্য যে আমি দেখছি, ওইটা আমি ভাই ভুলতে পারি না, কি পারি না, নেগেটিভ, পারি না। এই নেগেটিভটা বুঝাইতে ভার্বের সাথে আইএনজি। আশা করি বুঝতে পারছেন। আমি আর 3টা পরে তারপরে প্রশ্ন নিব, একটু ধৈর্য ধরেন, একসাথে প্রশ্নগুলো থাকলে ইনকল মেসেজে লিখতে থাকেন, আমি ইনকল মেসেজ একটু পরে দেখব। লাইক, লাইক মানে কি? পছন্দ। ধরেন আমি আমার পছন্দের কাউকে কোথাও ঘুরতে নিয়ে গেছি, তুমি কি জায়গাটা এনজয় করছো, জায়গাটা কি লাইক করছো? হ্যাঁ করছি। তার মানে লাইক, লাইক যদি তার নর্মাল অর্থ মানে এনজয়, এনজয় অর্থে ব্যবহৃত হয়, তাইলে আইএনজি। আর লাইক যদি নেগেটিভ মানে এনজয় না করা অর্থে ব্যবহৃত হয়, তখন ইনফিনিটিভ। এইটাই হচ্ছে বিষয়। লাইক যদি এনজয় করা অর্থে ব্যবহৃত হয়, লাইক মানেই তো এনজয়, লাইক মানে এনজয় না? অবশ্যই লাইক মানে এনজয়। ধরেন আপনি হাউস ওয়াইফ, আপনি আপনার কাজটাকে লাইক করতেছেন, এনজয় করতেছেন, যদি আসলেই তাই হয়, ভার্বের সাথে আইএনজি। আপনি আপনার কাজটাকে লাইক করতেছেন না, এনজয় করতেছেন না, তখনই ইনফিনিটিভ। দ্যাটস ইট। একটু সামনে আগাই, মানে এক্সারসাইজগুলো দেখি। আই লাইক কিচেন অ্যাজ অফেন অ্যাজ পসিবল। ধরেন ভার্বটা দেওয়া নাই, আমি ভার্বটা লিখে দিলাম, কই লিখুন, এনে লিখি, ভার্বটা কি রাখলাম, ব্র্যাকেটে রাখলাম, কি লিখলাম পোলাপান? ক্লিন।
এইবার আই লাইক ক্লিন কিচেন অ্যাজ অফেন অ্যাজ পসিবল। অফেন মানে মাঝে মাঝে, অফটেন না, অফেন মাঝে মাঝে। অফেন মানে কি ডিয়ার স্টুডেন্ট? মাঝে মাঝে। তাহলে আমি কিচেনটাকে ক্লিন করতে লাইক করি সব সময় না মাঝে মাঝে? মাঝে মাঝে। আপনার কাছে প্রশ্ন, আমরা যে কাজটা মাঝে মাঝে করি সেটা আমাদের এনজয়মেন্টের বিষয়, না যে কাজটা আমরা প্রতিদিন করি সেটা এনজয়মেন্টের বিষয়? অবশ্যই আমাদের পছন্দের কাজটা আমরা প্রতিদিন করব। যেমন খাওয়া, সবসময় আমরা যখন খাই আমরা উদর মানে পেটটা ভরাই, আমরা এটা এনজয় করি। আমরা প্রতিদিন ফেসবুক স্ক্রল করি, এনজয় করি। আমরা লেখাপড়া পছন্দ একটু কম করি, তাই অনেক পোলাপান মাঝে মাঝে লেখাপড়া করি। আমরা অন্যান্য বিষয়, যে কোনো বিষয় আপনি চিন্তা করেন যে কোন কাজটা মাঝে মাঝে করেন। যে কাজটা মাঝে মাঝে করেন দেখবেন সেই কাজটা আপনি পছন্দ কম করেন। কথার কথা নফল নামাজ, ফরজ নামাজ না আমরা সবাই পড়ি, কিন্তু নফল কথার কথা নামাজ আমরা কি সবসময় পড়ি না মাঝে মাঝে পড়ি? মাঝে মাঝে পড়ি। তার মানে ওটার প্রতি আমাদের এনজয়মেন্টটা কি একটু কম। বুঝতে পারছি? তার মানে মাঝে মাঝে যে কাজটা হয় অফেন, সেই কাজটা এনজয় আসে না। সো যেটা এনজয় না, এনজয় না সেটা ইনফিনিটিভ। এটার অ্যান্সার হবে টু ক্লিন। এর অ্যান্সার হবে কি? টু ক্লিন। কিন্তু নিচের লাইনটা দেখেন, আই এনজয় টিচ, I enjoy teach, but I wouldn't like to do it all my life. আমি পোলাপানদের পড়াইতে পছন্দ করি, পড়াইতে ভালোবাসি, কিন্তু পড়ানোটাকে আমি ক্যারিয়ার হিসেবে নিব না। এই লাইনটা এখানে বলছে, আই উডেন্ট লাইক টু ডু ইট অল মাই লাইফ। সারা জীবন আমি এটাকে নিব না, বাট আমি কিন্তু পড়ানো পছন্দ করি, এনজয় করি। স্যার এনজয় তো করি, তো যেহেতু এনজয় করি, এনজয় করা বুঝাতে, সরি এনজয় করা বুঝাতে ভার প্লাস আইএনজি, আই এনজয় টিচিং। তাইলে শিখলাম কয়টা? প্রশ্ন লিখতে পারেন চাইলে, আমি একটু পরে আরো দুইটা পরে প্রশ্ন নিব, এর আগে প্রশ্ন নিব না। শিখলাম কয়টা? শিখলাম দুইটা, ফরগেট, লাইক। ফরগেট যদি আপনার নর্মাল ভুলে যাওয়া অর্থে ব্যবহৃত হয় তাইলে ইনফিনিটিভ। আর ফরগেট যদি আপনার নেগেটিভ অর্থে ব্যবহৃত, আপনি ভুলতেই পারতেছেন না, সে এমন আকাম করছে আপনি ভুলতেই পারতেছেন না, তাইলে কি হবে? আইএনজি। আচ্ছা, এই ফরগেট নিয়ে একটা ছোট একটা কাহিনী বলি, মানে 1 মিনিটও লাগবে না, খুবই মজা, আপনারা মজা পাবেন। আমি একবার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছিলাম একবার একটা আমার পার্সোনাল ইস্যুর কারণে। তো সে ওই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যারা গেছেন তারা দেখবেন ওনারা কিন্তু একটু বেশি মানে ডিটেলস নেয় নর্মাল ডাক্তার অ্যালোপ্যাথি থেকে। তো উনি ডিটেলস নিতে নিতে কথা কথা একসময় বললো যে আমি এরকম একজন সাইকোলজিক্যাল পেশেন্ট পাইছিলাম, তার স্বামীর একটা ফল্টের প্রতি এত অবজেসড, সে কখনো স্বামীকে মাফই করতে পারে নাই, কখনোই না। তো স্বামী কি করছিল? চালাকি করে হজে নিয়ে গেছিল, ওমরাতে নিয়ে যাওয়ার পর ওই কাবা শরীফকে তাওয়াফ করতেছিল, ওয়াইফের সাথে তাওয়াফ করতেছিল। ওই তাওয়াফ করা অবস্থায় একটা সময় যায় স্বামী তার ওয়াইফের হাত ধরছে, তাওয়াফ করতেছিল কিন্তু কাবা শরীফটা, হাত ধরে বলছে, বউ এইবার তো মানে মাফ করবা, এইবার তো মাফ করা যায় না। বউ তখনও বলছে, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি কি করছো ভুলবো না, তোমার মাফ করবো না। দেখছেন, মানুষের মধ্যে কোনো যদি ট্রাস্ট ব্রেক হয় বা যদি কোনো সময় হার্ট হয়, স্পেশালি ওয়েমেনরা খুবই সেন্সিটিভ হয়, মানে ভুলতেই পারে না। সো একটা কাহিনী বললাম, একটা ইন্টারেস্টিং, এই কাহিনী অনুযায়ী আশা করি ফরগেটটা আপনারা আর কখনো ভুলবেন না। তো যখন ফরগেট নেভার মানে ভুলা যায় না, তখন সেটা কি? আইএনজি। কিন্তু যেটা আমি ভুলে গেছি সেটা ইনফিনিটিভ। লাইক, আমি কাজটা যে পেশায় আছে আমি এটা লাইক করতেছি, এনজয় করতেছি। এনজয় যদি করেন ভার প্লাস আইএনজি, আর যদি এনজয় করতে পারতেছেন নাই, মজা লাগতেছে না, রান্না বাড়া ক্লিনিং এগুলো মজা লাগতেছে না, ইনফিনিটিভ। এগুলো এক্সাম্পল করে বুঝাইলাম, আর বেশি সময় নিব না, দুইটাই আছে, এগুলো সোজা। রিগ্রেট, রিগ্রেট মানে দুঃখ করা। ওই যে বলে না চোর পালাইলে বুদ্ধি বাড়ে, মানে চোর পালাইলে পরে রিগ্রেটমেন্টটা আসে, দুঃখ জিনিসটা আসে। হ্যাঁ, তো রিগ্রেট মানে কি? পোলাপান দুঃখ করা। এরপরে ভার্বের সাথে আইএনজি হয়, আর সবসময় আইএনজি হয়, কিন্তু ব্যতিক্রম একটা আছে দেখে আমি এটার বাদ দিয়ে লিখে দিছি। ব্যতিক্রম কি? তবে শুধুমাত্র রিগ্রেট টু সে, এইরকম যদি কোনো ইংরেজি লাইন থাকে, রিগ্রেট টু স্পিক,
রিগ্রেট টু টেল, রিগ্রেট টু আস্ক, রিগ্রেট টু সে, এরকম ক্ষেত্রে টু বসে। এই ক্ষেত্রে ইনফিনিটিভ হয়। কেমন? আই রিগ্রেট সে দ্যাট ইউ ফেল ইন দ্য এক্সাম। আমি টিচার, আপনার স্টুডেন্টস পরীক্ষা দিচ্ছেন, সবাই পাস করছেন, আমি বললাম সবার খাতা তো বলা হয়ে গেল কিন্তু এক্স এর খাতা বলা হয় নাই। এক্স, তোমার উদ্দেশ্যে বলছি, আমি খুবই মানে রিগ্রেট ফিল করতেছি এটা বলতে, কিন্তু তারপর আমাকে বলতে হচ্ছে যে তুমি পরীক্ষায় ফেল করছো। এই হচ্ছে এই লাইনটার অর্থ। তো রিগ্রেটের সাথে যদি সে মানে বলা, আস্ক মানে কি জিজ্ঞেস করা, এগুলা যদি রিগ্রেটের সাথে আসে, টেল, স্পিক, তখন এর আগে টু হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাছাড়া সারা জীবন রিগ্রেট প্লাস আইএনজি, তো রিগ্রেট আসলে এই নিয়মের মধ্যে পড়ার কথা না, তারপরেও দিছি এই ব্যতিক্রম জিনিসটা দেখার জন্য। আই রিগ্রেট টু সে, আশা করি বুঝতে পারছেন। এবার 6 নাম্বার পড়ায়া তারপরে প্রশ্ন নিব, এর আগে প্রশ্ন নিব না। 6 নাম্বার কি লেখছে দেখেন। 6 নাম্বার, সাধারণত স্টপের পর ভার থাকলে ইনফিনিটিভ হয়। স্টপ, স্টপ, ভার, টু প্লাস ভার। স্টপ প্লাস ভার ইজ ইকুয়াল টু কি লেখছি পোলাপান? ইনফিনিটিভ। মানে স্টপের সাথে যদি ভার থাকে পোলাপান কি হবে? ইনফিনিটিভ। ওকে, স্টপ প্লাস ভার্ব ইজ ইকুয়াল টু ইনফিনিটিভ শিখলাম। কিন্তু ব্যতিক্রম কই? আই স্টপ টু স্পিক উইথ মিলা, মিলার সাথে কথা বলা আমি বন্ধ করে দিছি। তাহলে স্টপ একটা ভার্ব, স্পিক একটা ভার্ব, স্টপ টু স্পিক, স্টপের পরেই ভার্ব, স্টপ প্লাস ভার্ব ইজ ইকুয়াল টু ইনফিনিটিভ। কিন্তু ক্যাচার লাগে যখন কাবাবে একটা হাড্ডি আসে, মানে স্টপ ভার্ব এর মাঝে একটা হাড্ডি, তখনই ক্যাচার লাগে। আসেন দেখি। তবে দুটি জায়গায় ব্যতিক্রম। স্টপ এই কাবাবের হাড্ডি মানে একটা ওয়ার্ড, তারপরে ভার, সেই ক্ষেত্রে ভি আইএনজি, ভার প্লাস আইএনজি। দেখেন, আই কান্ট স্টপ, এই যে কাবাবে হাড্ডি, ছেলে মানুষ চলে আসছে। আই কান্ট স্টপ ড্যাশ হিম, এই যে টক, স্টপ আর টক এই দুইটার মাঝখানে যেহেতু হাড্ডি, এখন এটাকে আইএনজি করতে হবে, উপায় নাই। আই কান্ট স্টপ হিম টকিং উইথ মিতা, মানে কতবার বুঝাইলাম যে মিতা মেয়েটা ভালো না, ওর সাথে কথা কইস না কইস না, কিন্তু আমি তার পুলাটা আটকাই পারলাম না। আই কান্ট স্টপ হিম টকিং উইথ মিতা, মিতার সাথে কথা বলতে আমি তাকে আটকাইতেই পারলাম না। দেখা যাচ্ছে স্টপ আর টকের মাঝখানে হিম আছে দেখে আইএনজি, যদি হিম না থাকতো তাহলে টু টক হইতো অ্যান্সার। ওকে ফাইন। ইউ ক্যান্ট, ইউ কান্ট স্টপ পিপল, এই যে কাবাবে হাড্ডি, ইউ কান্ট স্টপ পিপল, তাহলে আইএনজি সেইং দ্যাট, তুমি পিপলকে ওইগুলা বলা থেকে আটকাইতে পারবা না। ধরেন আপনি এই যেমন আজকে ব্যারিস্টার সুমন সাহেব, কথার কথা সে অনেক অনেক ভালো কাজ করছে, কি তার নিয়ত কি ছিল আমরা জানি না, অনেক অনেক ভালো কাজ করছে, কিন্তু ওকে একবার শেখ হাসিনার পাস আসছে আর দেশে আসতে তার এখন কি একটা অবস্থা, কিন্তু তার ইমেজ কিন্তু অনেক ভালো ছিল একটা সময় যায়, ঠিক আছে? তো এই যে তার ওয়াইফ হয়তো বা তাকে এই লাইনটা বলতে পারে, ভাই সুমন তুমি এখন লাইভে এসে যাই করো না কেন, যতই তোমার টাকলা মাথা বাইরে না কেন, তুমি মানুষদের আটকাইতে পারবা না। ইউ ক্যান স্টপ পিপল, তুমি মানুষদের আটকাইতে পারবা না। ইউ কান্ট স্টপ পিপল, SAYING, সেইং দ্যাট, তোমার নামে যে উল্টাপাল্টা কথা কয় সেইং দ্যাট, ওই কথা বলা থেকে আটকাইতে পারবা না। ধরেন এই কথাটা সুমনের বউ বলছে, কথার কথা, কেউ আবার অন্য সেন্সে নিয়েন না, জাস্ট খালি এক্সাম্পল দেওয়ার জন্য বিষয়গুলো বুঝাই, কেউ কোনো অন্য সেন্সে নিয়েন না। অবশ্য অন্য সেন্সে নিলেও তো কোনো ক্ষতি নাই, দ্যার ইজ নো হার্ম, ঠিক আছে? প্রথম জায়গায় দেখাইলাম কাবাবে হাড্ডি হইলে তারপরে আইএনজি। আরেকটা কোন জায়গায়, কোনো কিছু চিরতরে শেষ, চিরতরে থামানো। ধরেন ওই ছেলের মা অনেক জ্ঞান পাইছে, তারপরে মিতার লগে কথা কইছে, কিন্তু অবশেষে ছেলের মনে ভাবোদয় হয়েছে, তো ছেলে এখন মিতাকে বলতে গেছে, মিতা আমরা এইখানেই সবকিছু যতদূর আগাইছি আগাইছি, এখানেই সবকিছু স্টপ। এই স্টপ কি সাময়িক সময়ের জন্য না চিরতরে? চিরতরে যেটা স্টপ হবে ওই স্টপের পর ভার্বের সাথে আইএনজি, এটা খুবই ব্যতিক্রম, রেয়ার, বেশি হয় না, এটা রেয়ার। একটা এক্সাম্পল দিলাম, স্টপ রাইট অ্যাজ সুন অ্যাজ পসিবল, পরীক্ষা দিচ্ছেন সময় শেষ, স্টপ রাইট,
সো এই যে লেখাটা আপনি স্টপ করবেন, এরপরে কি 20 মিনিট পর কি আবার লিখতে পারবেন, নাকি জীবনের মতো পরীক্ষা শেষ? ওই পরীক্ষাটা জীবনের মতো শেষ, চিরতরে যেটা শেষ, সেই ক্ষেত্রে স্টপের পর ভার্বের সাথে আইনজি। আচ্ছা, এটা যদি চিরতরে শেষ না হইতো, যেমন দেখেন এইটা, আই স্টপ টু স্পিক উইথ মিতা। হ্যাঁ, মিতার লাগে এখন কথা কই না, 2 দিন পর আমার মন ঘুরে গেছে, আমি আবার মিতার লগে কথা কইতাছি। কিন্তু আপনি বিসিএস এক্সাম দিতেছেন, রিটেন এক্সাম, এই যে লেখাটা স্টপ করলেন, ওই বিসিএস রিটেনটাকে আপনি অন্য দিন দিতে পারবেন? জীবনে কোনোদিন দিতে পারবেন? ধরেন 45 বা 44 রিটেন লেখা স্টপ করছেন, ওই 44 রিটেন কি বাপের জন্মে আরেকবার দিতে পারবেন? তার মানে যেটা চিরতরে থামা, সেইটার পরেও যদি হয়, তাহলে তার সাথে কি যুক্ত হয়? আই এন জি। শেষ করছি, আরো 10 মিনিট ক্লাস নিব। ক্লাস 3:35-এ শুরু করছি, 4:35 বাজে, মানে 1 ঘন্টা হয়েছে। এক্সট্রা টাইম হিসেবে আমি আরো 10 মিনিট ডিজার্ভ করি, 10 মিনিট নিব। বাট তার আগে এইবার আমি ইনকল মেসেজের দিকে তাকাবো, কার কি সমস্যা। এবার পুরাপুরি 30 সেকেন্ড সময় দিলাম, লেখেন। আর বুঝলেও বলেন যে ভাই বুঝছি, আপনার এতক্ষণের কথা আমি বুঝতে পারছি। বুঝতে পারলেও লেখেন, না বুঝলেও লেখেন। এবার দেখি ইনকল মেসেজে কে কি লিখছে। ও না, সেলিম রেজা ভাই, আমি একবার বলেছি ইংরেজি রিটেন কোর্স আমার নেই, দুঃখিত। ক্লিয়ার ক্লিয়ার, বুঝছেন তাইলে? যাক, আপনারা বুঝলে আমার কষ্টটা সার্থক হয়। কারণ মাস্টার বই আসলে পইরা বোঝার মতো এটা বই না। এটার এক এক জিনিস, এক এক পার্ট, এক এক পর্যায়ে, এক এক দিকে বিষয়টা ভালো করে পড়ে জিনিসটাকে সাজানো, এটা একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। তো আপনারা বুঝতে পারলে আমার এই চ্যালেঞ্জগুলো সার্থক হয় আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লিয়ার? তাহলে আমি এখন আর দেরি না করে সরাসরি টপিকে যাব। এই যে এই যে ছিল ওই জিনিসটা, ওই জিনিসটা আমি যা বলছি, ওই জিনিসটাই কিন্তু এখানে লেখা আছে। আমি আমার নিয়মে লিখি নাই, এইখানে ওইগুলোই লেখা আছে। বাট আমি পড়াইছি একটু সাজানো এতে, একটু ধরেন একটু বক্স টক্স করে, একটু নোট আকারে পড়াইছি। আর এই জিনিসটা এখানে একটু আসলে ভয়ের মতো আছে, মানে দেখলেই ভয় লাগে এমন একটা জিনিস। ঠিক আছে, আসেন যা পড়ছি এবার ক্লিয়ার করি। দেখেন, এই যে আমি কিন্তু দাগিয়ে রাখছি, দেখেন আপনাকে পড়ার মধ্যে আগে দাগিয়ে রাখছি। পিডিএফটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন, আমি প্রত্যেকটা গ্রুপেই মাঝে মধ্যে যখন মেসেঞ্জার গ্রুপে আসি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করে যায়, অথবা অ্যাডমিনকে বলবেন হোয়াটসঅ্যাপে থেকে পিডিএফটা নিয়ে। আমি অ্যাডমিনদের কাছে শুনতে পাইছি যে মেসেঞ্জার গ্রুপে নাকি পিডিএফটা যাইতে একটু অনেকের সমস্যা হয়। হোয়াটসঅ্যাপ খুবই ইজি, আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি পিডিএফটা দিয়ে দিব। এই লাইক আছে, এগুলা সম্পর্কে একটু আগে পড়ি। স্টপ আছে, এই যে ফরগেট আছে, ফরগেট এখানেও আছে, আমরা এখানেও পড়ছি ফরগেট। এই যে রিগ্রেট আছে, এই যে রিগ্রেট, এই যে স্টপ, এই যে রিমেম্বার। ঠিক আছে, নাই কি যা আছে সবই আমরা পড়ে ফেলছি, এগুলা কিছুই আমাদের আটকাবে না। ঠিক আছে, চলেন এখন পড়তে থাকি। এইটাই আমি লিখছি, আই লাইক, আমি পছন্দ করি। কি পছন্দ করি? ক্লিন করা, কিচেন। সব সময় না, মাঝে মাঝে, মাঝে মাঝে যেহেতু কাজটা করি, তার মানে এটা কি পোলাপান, এটা আমার পছন্দের, এনজয়ের কোনো কাজ না। যেহেতু এনজয়ের কাজ না, তাই ইনফিনিটিভ একটু আগেই পড়ছি, ওই ইনফিনিটিভ টু ক্লিন অ্যান্সার। এটা তো আমি এক্সাম্পল ওইখানে দিছি। আবার দেখেন, আই এনজয় কি, এই যে পড়ানো এনজয় করি, এনজয় যদি করি তাহলে আইএনজি। এই যে টিচিং, এই যে টিচিং। বাট আই উডেন্ট লাইক, কিন্তু আমি পছন্দ করি না বা এনজয় করি না। আবার লাইক আছে, দেখেন এই যে লাইক, এই যে লাইক, এনজয় করি না, উডেন্ট লাইক মানে এনটি মানে নেগেটিভ, এনজয় করি না। যেটা আমি এনজয় করি না ওটা কিন্তু ইনফিনিটিভ, তার মানে এই যে ডি নাম্বার ইনফিনিটিভ। আপনি প্রত্যেকটা অপশন পড়ে দেখেন, এই ডি নাম্বার ছাড়া এই জোড়া গ্যাপ কেউই মিলাইতে পারে নাই। প্রথম এইটা এইটা খুব ভালো করে পড়বেন, কারণ এখানে এক ফাইলেই সব, একের ভিতর দুই। ঠিক আছে, প্রথম গ্যাপে এনজয় করা বুঝাইছে নিয়ম অনুযায়ী আইএনজি, দ্বিতীয় গ্যাপে এনজয় করা বুঝায় নাই, নিয়ম অনুযায়ী ইনফিনিটিভ। একদম পারফেক্ট একটা এক্সাম্পল, আমার এটা পছন্দ হয়েছে। ঠিক আছে, এবার স্টপের নিয়ম। স্টপের পর আরেকটা ভার্ব থাকলে ইনফিনিটিভ, ওরা আইএনজি করছে, হবে না, হবে না।
টু স্পিকিং হাস্যকর, দেখে হাসি লাগলো। আমরা এখন প্রো হয়ে গেছি, আমাকে মাথা এখন গাইতে গেছে। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, মাথায় একদম গেথে গেছে। এই যে টু প্লাস ভার্ব, তার মানে ডি। ফাইন। স্টপ, এর পরবর্তীতে সরাসরি ভার্ব থাকলে ইনফিনিটিভ। টু বাইং, দেখে হাসি পাইলো। এই যে টু বাই, এইটা। এর জন্য আমি বারবার বলি ইনফিনিটিভটা মাথায় গেঁথে রাখবেন, তাহলে আপনারও দেখলে হাসি পাবে। 2+2 যদি কেউ 5 লেখে হাসবেন না? অবশ্যই হাসবেন। তারপরে দেখি বাংলাদেশ ব্যাংকে আসছে রে, ওরে বাবা। দেখেন বাংলাদেশ ব্যাংক তো অনেকের ড্রিম জব থাকে, বাংলাদেশ ব্যাংকের এডি বা নর্মাল অফিসার। দেখেন 421 নাম্বার, দ্যাট ওয়াজ এ গ্রেট ম্যাচ, আই উইল নেভার ফরগেট। এই যে ফরগেট, ফরগেটের নিয়মটা মনে আছে? আমি যদি ভুলে যাই, নর্মাল, আমি যদি ভুলে যাই, নর্মাল যদি হয় তাহলে ইনফিনিটিভ টু প্লাস ভার। আর তুমি কি করছো, ওই যে কাবা শরীফ প্রদক্ষিণ করছে মানে তাওয়াফ করছে, তা আমি তোমার ক্ষমা করা পারুম না। তুমি কি আকামটা করছো, আমি তোমার ভুলা পারুম না। নেগেটিভ যদি হয় তাইলেই পুলা পান আইএনজি। দেখছেন? ব্যাংকের ইংরেজি এবং ম্যাথ 8-10টা পরীক্ষার থেকে বহু কঠিন হয়, আর বাংলাদেশ ব্যাংক হচ্ছে সব থেকে কঠিন ইংরেজি এবং ম্যাথ। আর বিসিএস এর আপনার ইংরেজি এবং ম্যাথ বা যেগুলাই বলেন সেগুলো নর্মাল স্ট্যান্ডার্ডে হয়, জেনারেল স্ট্যান্ডার্ডে হয়। কিন্তু বিসিএস এর সমস্যা কি, বিসিএস এর লেখাপড়া করা লাগে অনেক। কিন্তু ব্যাংকের সমস্যা কি, ব্যাংকের লেখাপড়া কম কিন্তু ওই ইংরেজি এবং ম্যাথ খুবই হাই স্ট্যান্ডার্ডে। আর যেখানে বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন সেখানে আসলে সবাই একটু নড়ে চড়ে বসা উচিত, বাট স্টিল এটা আমরা পেরে গেলাম। ফাইন, যেহেতু এটা ইজি ছিল পেরে গেলাম। সো ফরগেটের পর যেহেতু এটা নেবার আসছে মানে নেগেটিভ বুঝাইছে, তাই এর জন্য আইএনজি। আরে অ্যাডমিশন তো পুলা পাই না জিনিস। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বিবিএ, হ্যান ত্যানে আসছে, এটা কি আর হবে? আমি নর্মালি কি বলছিলাম, রিগ্রেড, এই যে হুবাহু কমন। রিগ্রেডের পর যদি অন্য কোনো ভার থাকে পুলা পান কি হবে? ভার প্লাস আইএনজি। ইনশাল্লাহ 45-এর ভিডিও শেষ করে দিবা, আর একটু ধৈর্য ধরেন। কই গেল এটা, কয় নাম্বার? 22। আচ্ছা এই যে আই রিগ্রেট মার্জিনা অ্যাবাউট দ্য ওয়েডিং। এই সেন্টেন্সে রিগ্রেটের পর তো নর্মালি আইএনজি হয়, এই নর্মালি আইএনজি। এই যে রিগ্রেট, এরপরে তো নর্মালি আইএনজি হয়। আইএনজি কই আছে? এই জায়গায় আছে, নর্মালি আইএনজি। এইটা ঠিক আছে। তারপরে রিগ্রেট গেল, এবার রিমেম্বার। রিমেম্বার দিয়ে তো আমরা কিছু পড়ি নাই, তাইলে এটা আমাদের কোনো নিয়ম থেকে আসে নাই। রিমেম্বার একটা ভার, এরপর একটা ভার বসলে 80% যেটা ফলো হয় সেটাই হবে। আইনজি হয়েছে কিনা? এই যে আইনজি হয়েছে, হ্যাঁ হেয়ারিং, এই যে হয়ে গেল, সমস্যা নাই। রিমেম্বার, এটা তো আমরা তেমন কোনো নিয়মে পড়ি নাই, তাহলে এরপরে যদি ভার হয় আইনজি হবে, মানে 80% ক্ষেত্রে যেটা হয় সেটা হবে রিমেম্বার। এটাই দিয়া তো দিছে কেন, এটা তো নর্মাল জিনিস ছিল। এই যে আইএনজি। এই স্টপ, স্টপ টু রাইট অ্যাজ সুন অ্যাজ দ্য বেল রিং। বেল বাজা মাত্রই লেখা বন্ধ করে, বন্ধ করবা কি আবার লিখতে পারবা না? চিরতরে বন্ধ, বন্ধ মানে চিরতরে বন্ধ। তাহলে এইটা স্টপের পরে ভার থেকেও লাভ নাই কুলাপান। কি করতে হবে, কি করতে হবে? অবশ্যই আইএনজি করতে হবে। হ্যাঁ, বাসায় আশা করি রিভিশন দিলে এগুলো মনে পড়ে যাবে, সমস্যা নাই। আই ক্যান স্টপ মি, এই যে মাঝখানে হাড্ডি, তাহলে এই যে ডুইং। বলছিলাম না স্টপের পর ইনফিনিটিভ হয়, কিন্তু দুইটা ক্ষেত্রে আইএনজি হয়। মাঝখানে হাড্ডি বসলে স্টপের পরে এই যে মি বসছে, ডুইং হোয়াট আই ওয়ান্ট। আই ক্যান স্টপ ডুইং হোয়াট আই ওয়ান্ট। বাপ তোর অনেক বুঝাইতেছি, সিগারেট খাইস না, মেয়ের পিছনে ছুটিস না, লেখাপড়া কর। পুলা এতটাই ডন্টলেস, এতটাই উদ্ধত, বাপ মারে বলে যে বাবা মা, ইউ ক্যান স্টপ মি, ইউ ক্যান স্টপ মি ডুইং হোয়াট আই ওয়ান্ট। আমি যা চাই তাই করবো, তুমি আমার আটকাইতে পারবা না। ইউ ক্যান স্টপ মি ডুইং, তুমি আমার আটকাইতে পারবা না। হোয়াট আই ওয়ান্ট, আমি যা করি সেটা আমাকে আটকাইতে পারবা না। কিরকম মানুষ দেখেন। আমি তো নেগেটিভ হইতে বললাম, এটা পজিটিভ হইতে হয়। যেমন আপনার ফ্যামিলিতে অনেক ক্রাইসিস, অনেক প্রবলেম, টাকা পয়সার প্রবলেম, অথবা বিয়ে শাদী করছেন, হাউস হোল্ডে প্রবলেম, যাই থাক, একটা একটা চাকরি, একটা রেসপেক্টিভ পজিশন পাইতে আপনাকে কিছু আটকাইতে পারবে না। এটা পজিটিভ হইতে পারে, ঠিক আছে না? সো এই যে কাবাবে হাড্ডি বসলে আইএনজি, এটা তো একটু আগেই দেখাইছি। ও শেষ, আর নাই, মানে মাস্টার বই অনুযায়ী আর নাই। এই পর্যন্তই, আজকে ক্লাস এই পর্যন্ত। আপনার মাস্টার বই খুলে দেখেন, যে নিয়মটা আমি পড়াইছি ওটা এক্সাক্ট কত পৃষ্ঠা আমি জানি না, তবে টপিকটা বের করলেই দেখবেন
এই টপিকটা আশা করি সবাই পাবেন, মানে নাম্বার অনুযায়ী টপিকটা বের করে নিন, 417 নাম্বার বা এরকম 400 নাম্বারের এদিকে। এই ব্যতিক্রমের মধ্যে মাস্টার বইতে এই কয়টাই ছিল, এই কয়টাই ছিল, হ্যাঁ এই কয়টাই ছিল। আর মাশাল্লাহ এই কয়টা আমরা ক্র্যাক করে ফেলছি এইগুলা দিয়ে, মানে আমার নোট দিয়ে ক্র্যাক করে ফেলছি। সো আজকের ক্লাস এই ঠিক 45-এ শেষ হয়েছে মাশাল্লাহ। এই পর্যন্তই। কারো যদি কোনো সমস্যা থাকে সে বান্দা থাকেন, আর সমস্যা না হলে সবাইকে থ্যাংক ইউ। ধৈর্য ধরে 1 ঘন্টার বেশি আপনারা বসে থাকেন, বারবার প্রায় প্রতিদিনই অ্যাডমিন বলে যে স্যার 40 মিনিটে ক্লাস নেন, 50 মিনিটে নেন, পোলাপানরা ততক্ষণ থাকবে না। তো আমি বলি যে না, আমাকে যারা ভালোবাসে, আমার ওয়ে যারা ভালোবাসে, আমি 3 ঘন্টা ক্লাস নিয়েও থাকবে, আপনার টেনশন নিয়েন না। তো যারা কিনা শেষ পর্যন্ত থাকেন সবাইকে কৃতজ্ঞতা, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।